হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি দশম শ্রেণীর কষে থেকে ফোর অর্থাৎ চতুর্থ অধ্যায়ের যে আয়তঘন চ্যাপ্টারটি আছে সেখানকার অঙ্কগুলো তোমাদের সমাধান আজকে বুঝিয়ে দেব। তো আয়তঘন চ্যাপ্টারের যে প্রথম যে অঙ্কটি আছে দেখো, এখানে বলছে আমরা পরিবেশের 4টি আয়তঘনাকার ও 4টি ঘনকাকার বস্তুর নাম লিখি। তো তোমরা জানো আয়তঘনাকার বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিন রকম হয়ে থাকে এবং ঘনক বলতে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান থাকে তাকে ঘনকাকার বস্তু বলা হয়। তো এখানে 4টি আয়তঘনকার বস্তু, যেমন তোমাদের বাড়িতে যেগুলো পরিবেশের মধ্যে যেগুলো দেখতে পাও, বই, দেশলাই বাক্স, আয়তঘনকার বাক্স, জুতার বাক্স, এগুলো এবং ঘনকাকার আকৃতির যে বস্তুগুলো দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে রুবিক্স কিউব, আইস কিউব, লুডোর ছক্কা এবং সুগার কিউব। এটা 1 নম্বর হয়ে গেল। এবং 2 নম্বরটা তোমাদের যেটা বলছে যে এখানে চিত্রটা দেখতে পাচ্ছ যে আয়তঘনকার একটা চিত্র দেওয়া আছে এবং এখানকার তলগুলি, ধারগুলি এবং শীর্ষবিন্দুগুলির নাম লিখতে হচ্ছে। তল বলতে পৃষ্ঠ সংখ্যা, এখানে যে কটা আছে, তো 6টা পৃষ্ঠ থাকে একটা কিউব বা আয়তঘন হোক বা ঘরক আকৃতির বস্তু হোক, তাহলে তার এখানে 6টি পৃষ্ঠের নামগুলো দেওয়া আছে। যেমন এখানে এ বি, ই এইচ, এ বি সি ডি, ই এফ, এ ডি, বি সি, জি এইচ। আরেকটি হচ্ছে ডি সি, জি এফ। এবং ধারগুলি, ধার বলতে বাহুর সংখ্যা, বাহু থাকে 12টি। তো এখানে এই কিউবটার মধ্যে যতগুলো বাহু আছে আয়তঘন বস্তুটার, সেই বাহুগুলোর নাম লেখা আছে। এবং শীর্ষবিন্দু যেখানে বাহুগুলো মিলিত হয়েছে সেটা হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুর সংখ্যা থাকে 8টি। এরপর 3 নম্বর তো দেখতে পাচ্ছ একটি সম্পূর্ণ চৌবলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার। তাহলে ওই ঘরের সবচেয়ে যে লম্বা দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখতে বলছে। তো আমরা জানি ঘরের মধ্যে কৌণিক বরাবর সবচেয়ে লম্বা বস্তু রাখা যাবে এবং এক্ষেত্রে তোমাদের যেটা করতে হলো ওই ঘরের কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কী আছে? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তো এই সূত্র এখানে বসিয়ে তোমাদের মানগুলো বসিয়ে দিতে হবে, দৈর্ঘ্যের মান, প্রস্থের মান এবং উচ্চতার মান। এবং ক্যালকুলেশন করবার যেটা আছে রুট 50 এবং সেটা 5 2 25 50, 25 রুট হচ্ছে 5, তাহলে 5√2 মিটার। 5√2 মিটার দৈর্ঘ্যের একটা লম্বা দণ্ড ঘরের মধ্যে রাখা যাবে। এরপর 4 নম্বরটা বলছে কি, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। তো এখানে দেখো যে প্রথমে যেহেতু আমাদের এখানে ঘনকটির বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, তাই ঘনকটির বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এক্স মিটার। তাহলে সেক্ষেত্রে ঘনকটির একটি তলের ক্ষেত্রফল কী হবে? এক্স স্কোয়ার। যেহেতু এখানে একটি তলের কথা বলা হয়েছে, তাহলে শর্ত মতো এক্স স্কোয়ার ইকুয়াল টু 64 বা এক্স ইকুয়াল টু তাহলে হচ্ছে কি 8। সুতরাং এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8। এবার আমরা কী করবো? ঘনকটির আয়তন। ঘনকটির আয়তনের সূত্র আমরা জানি কি, যে বাহুর দৈর্ঘ্য কিউব। তো বাহুর দৈর্ঘ্য এখানে কত পেলাম? 8 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য 8 এর উপর কিউব, তাহলে কত হচ্ছে? 512 ঘনমিটার। এরপর 5 নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ, বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া 4 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা সেটা তোমাদের লিখতে বলা হয়েছে। তাহলে যেহেতু খালটি কতটা লম্বা ছিল সেটা আমাদের জানে, তাই ওটা ধরে নিলাম যে খালটি এক্স মিটার লম্বা ছিল। খালটি যে মাটি কাটা হয়েছে তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে আমরা পেলাম 1.6 ইন্টু এক্স ঘনমিটার। তাহলে এইখানে আমাদের আয়তন বের হলো 1.6 ইন্টু এক্স ঘনমিটার। আমাদের বই দেওয়া আছে 240 মিটার, তাহলে শর্ত মতে 1.6 ইন্টু এক্স ইকুয়াল টু 240 মিটার। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 240 ডিভাইডেড বাই 1.6। ক্যালকুলেশন করে আসলো এক্সের মান কত বের হলো? 150, অর্থাৎ খালটি ছিল 150 মিটার লম্বা। এরপরে 6 নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 6 ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। যেহেতু এখানে আমাদের বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, প্রথম অবস্থায় আমাদের বাহুর দৈর্ঘ্য ধরে নিতে হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য এখান থেকে পাবো। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে বাহুর দৈর্ঘ্য √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য হয় কর্ণের দৈর্ঘ্যের সূত্র। তাহলে কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু বাহুর দৈর্ঘ্য ইন্টু √3, অর্থাৎ এ√3। শর্ত অনুসারে এ√3 ইকুয়াল টু প্রশ্নে দেওয়া প্রদত্ত কর্ণের দৈর্ঘ্য 4√3। এখানে √3 উভয় পক্ষে √3 বাদ, তাহলে এর মান বের হলো 4, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। এবার সমগ্রতলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, 6 ইন্টু 4 স্কোয়ার, তাহলে
4 উপর স্কোয়ার করলে হচ্ছে 16কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে কত 96 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ ঘনকটির সমকোণের ক্ষেত্রফল 96 বর্গ সেন্টিমিটার। এরপর সাধারণতমটা আছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার হলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। তাহলে একটি ঘনকের মোট ধারার সংখ্যা হচ্ছে 12টি, ধারের সংখ্যা অর্থাৎ বাহুর সংখ্যা থাকে 12টি। তাহলে ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে, 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে ঘনকটির ঘনফল হবে 5 কিউব ঘন সেন্টিমিটার ইকুয়াল টু 5-এর উপর কিউব করলে কত হচ্ছে 125 ঘন সেন্টিমিটার। এরপর 8 নম্বরটা দেখো, যদি একটি 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216 বর্গ সেন্টিমিটার হয় তবে ঘনকটির আয়তন কত হবে সেটা লিখতে বলা হয়েছে। ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6 × x² বর্গ সেন্টিমিটার। যেহেতু ঘনকের সমগ্রতলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আছে, যেহেতু 6টা বলা আছে, 6টার পৃষ্ঠ থাকে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 6 × বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, 17 হচ্ছে 6 × বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, অর্থাৎ 6x² = 216, x² = 216 / 6, x = √36, অর্থাৎ x = 6। তাহলে ঘনকটির আয়তন হবে বাহুর দৈর্ঘ্য কিউব, অর্থাৎ 6 কিউব = 216 ঘন সেন্টিমিটার। এরপরে 9 নম্বর অঙ্কটা দেখো, একটি সমকোণী চৌবলের আয়তন আছে 432 ঘন সেন্টিমিটার, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে সেটা হিসাব করতে বলা হয়েছে। ধরি প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য ধরলাম আমরা a সেন্টিমিটার, তাহলে প্রতিটি ঘনকের আয়তন কী হবে a³ ঘন সেন্টিমিটার। দুটি ঘনক যেহেতু, তাহলে 2a³ ঘন সেন্টিমিটার, 17 2a³ = 432, a³ = 432 / 2, a³ = 216, তাহলে a³ = 6-এর উপর কিউব করলে 216 হবে এবং উভয় পক্ষের কিউব বা, তাহলে a = কত হচ্ছে 6। তাহলে প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা পেলাম 6 সেন্টিমিটার। এরপর দেখো 10 নম্বরটা বলছে কি, একটি ঘনকের প্রতিটি বাহুকের 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কী হবে সেটা সব করে লিখতে বলছে। তাহলে ধর প্রথমে ঘনকের বাহু দৈর্ঘ্য x একক, তাহলে ঘনকের ঘনফল অর্থাৎ আয়তন কত হবে x³ ঘন একক। যেহেতু 50% কমানো হয়ে গেছে এক্ষেত্রে, তাহলে ঘনকের পরিবর্তিত বাহুর দৈর্ঘ্য কত হবে x - x ইন্টু x এর 50% অর্থাৎ x × 50/100, x - x/2। তাহলে এখানে x - x/2 বলে কত হচ্ছে x/2, পরিবর্তিত বাহুর দৈর্ঘ্য হচ্ছে x/2। তাহলে পরিবর্তিত ঘনকের ঘনফল কত হবে x/2 কিউব, তাহলে x³ / 8 মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত x³ = x³/8, উভয় পক্ষের x³ বাদ, তাহলে থাকলো 8:1। এরপর দেখো 11 নম্বরটা বলছে কি, একটি সমকোণী চৌবলের আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত দেওয়া আছে 3:2:1 এবং ওর আয়তন আছে 384 ঘন সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে সেটা হিসাব করে লিখতে বলা হয়েছে। ধরি সমকোণী চৌবলাকার বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 3p, যেহেতু এটা অনুপাত আকারে আছে তাই আমরা এটা ধরে নিলাম 3p সেন্টিমিটার, প্রস্থ হবে 2p সেন্টিমিটার এবং উচ্চতা হবে p সেন্টিমিটার। তাহলে সমগ্র বাক্সের আয়তন কত হবে, আমরা যে সূত্র জানি সমগ্র চৌবলের আয়তনের সূত্র আছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে 3p × 2p × p অর্থাৎ 6p³ 17 6p³ এইখানে যে আয়তনটা দেওয়া আছে 384 = 384 p³ 6টা এখানে গুণ আছে 60 সেন্সের ভাগ 384 / 6 কত আছে 64, p³ = 64, p³ 4-এর উপর কিউব করলে হচ্ছে 64, উভয় পক্ষের কিউব বাদ, তাহলে p = থাকলো 4। তাহলে সমগ্র চৌবলের বাক্সের দৈর্ঘ্য 3 × 4 12 সেন্টিমিটার, প্রস্থ 2 × 4 8 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার। এবার সমকোণী চৌবলাকার বাক্সের সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে, আমরা সূত্র জানি 2 × দৈর্ঘ্য গুণন প্রস্থ ইন্টু প্রস্থ গুণন উচ্চতা ইন্টু 2 × দৈর্ঘ্য গুণন প্রস্থ প্লাস প্রস্থ গুণন উচ্চতা প্লাস উচ্চতা গুণন দৈর্ঘ্য। তো এখানে তো তাহলে আমাদের দৈর্ঘ্য আছে 12 ইন্টু প্রস্থ আছে 8 প্লাস প্রস্থ 8 ইন্টু উচ্চতা 4 প্লাস দৈর্ঘ্য 12 ইন্টু উচ্চতা 4। তাহলে 12 × 8 96, 8 × 4 32, 12 × 4 48, 96 32 এবং 48 যোগ করলে হচ্ছে 176 × 2 = 352 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ
যে সমগ্র উপলাগের বাক্সটি ছিল তার সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 352 বর্গ সেন্টিমিটার। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।